হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। আমি প্রকৃতি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ভিডিওটা শুরু করলাম ব্রেকফাস্ট বানানো নিয়ে। আর আমি কি বানাচ্ছি সেটা দেখে নাও। বানাচ্ছি হচ্ছে আপ্পাম। প্রথমে তোমাদেরকে ব্যাটারটা দেখিয়ে দিলাম, এবার আমি আপ্পামটা বানাচ্ছি। আপ্পামটা আজকে নিয়ে আমি দুদিন বানাচ্ছি, এর আগের দিনও বানিয়েছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। আর আপ্পাম আমি একদম সিম্পলভাবেই বানাচ্ছি। ওই সুজির মধ্যে টক দই দিয়ে দিয়েছি, তার মধ্যে সবজি যেমন গাজর, টমেটো, তারপরে হচ্ছে বাঁধাকপি, ক্যাপসিকাম এইসব দিয়ে আর ইনো দিয়ে আমি ব্যাটারটা বানিয়েছি। তবে ব্যাটারটা কেমন বানাতে হবে বলো তো? আমরা যেমন চিলা বানাই, চিলার থেকে কিন্তু একটু ঘন বানাতে লাগে। তো দেখো এখানকার আমার আপ্পামগুলো হয়ে গেছে। আবার আমি কিছু আপ্পাম এখানে দিয়েছি। আর আপ্পাম হতে কিন্তু বেশি সময় লাগে না, জানো তো। ওই 6 থেকে 7 মিনিটের মধ্যে আপ্পাম কিন্তু তৈরি করা হয়ে যায়। আর দেখতেও বেশ সুন্দর লাগে, মানে এক একবার মুখে ঢোকালেই হয়ে যায় আর কি। আর 2-3টে খেলে না মন পোষায় না, মনে হয় কি আরেকটু খাই আরেকটু খাই এরকম লাগে। তো আজকে হলো দীপাবলি, সবাইকে দীপাবলি এবং কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। 14 প্রদীপ তো জ্বালানো হয়ে গেছিলো কালকেই। তো আজকে আমরা কালী পুজোতেও প্রদীপ ধরাচ্ছি। তো মামনি হচ্ছে সব কিছু রেডি করে রেখেছিল আগে থেকেই, মানে প্রদীপ ধুয়ে তেল দিয়ে সলতে দিয়ে সব কিছু রেডি করে রেখেছিল এই পরাতের মধ্যে। আর পরাত মানে হচ্ছে এই যে বড় থালাটার মধ্যে। তো আয়ুষ হচ্ছে এখন সব প্রদীপগুলো ধরাচ্ছে। আর আমার যা কাজ, আমি হচ্ছে ভিডিও করছি। তো তারপরে সারা বাড়িতে প্রদীপ ধরিয়ে দেবো, আর তার সাথে অবশ্যই মোমবাতিও ধরাবো, শুধু প্রদীপে তো হবে না, তাই না? তো চলো এবার সারা বাড়িতে প্রদীপগুলো সুন্দর সুন্দর করে সাজিয়ে দিই। থালাটা যেহেতু ভারী ছিল আর গরমও ছিল, তো তার জন্য আয়ুষ থালাটা নিয়ে নিয়ে যাচ্ছে আর আমি জায়গায় জায়গায় প্রদীপ ধরিয়ে যাচ্ছি। তো মেন মেন জায়গাগুলোতে দেব হচ্ছে প্রদীপ, আর বাকি জায়গাগুলোতে আয়ুষ সুন্দর করে মোমবাতি দিয়ে সাজিয়ে দেবে। আসলে আমরা যতই মোমবাতি দিয়ে সাজাই না কেন, প্রদীপ জ্বালালে একটু আলাদাই লাগে, তাই না? দেখতে সুন্দরও লাগে, আর প্রদীপ জ্বালানোও কিন্তু শুভ। আর যেহেতু প্রদীপের পেছনে আমাদেরকে অনেকটা টাইম স্পেন্ড করতে হয়, মানে প্রদীপটাকে প্রথমে এনে জলে ভিজিয়ে সলতে দিয়ে তেল দিতে হয়, আবার তারপর মাঝে মাঝে চেক করতে হয় কোন প্রদীপে তেল কমে গেছে সেই প্রদীপে তেল দিতে হয়। তার থেকেও সবাই কী করে, এখন মোমবাতিই ধরায়। যখন ছোট ছিলাম তখন কিন্তু প্রদীপই ধরানো হতো, মানে ঠাকুমার আমি মিলে প্রদীপ ধরাতাম, কিন্তু তারপরে ওই ঝামেলার জন্য মোমবাতি ধরানো হচ্ছিল। তবে লাস্ট 2-3 বছর হলো পাপা বলল যে না, মোমবাতির সাথে সাথে প্রদীপও ধরানো হবে। তাই এখন প্রদীপ আর মোমবাতি দুটোই ধরানো হয়। তো দেখো আমি এখন প্রদীপগুলো সব মেন মেন জায়গায় সাজিয়ে দিচ্ছি। আর এবছর না দেখলাম খুব সুন্দর সুন্দর, জানো তো, প্রদীপ উঠেছে, কিন্তু শুধু দেখেই চলে আসলাম, আনা আর হলো না। ওই যে ঢিলামি, প্রথম দিন গেলাম তখন দেখে আসলাম, ভাবলাম পরের দিন গিয়ে সব নিয়ে আসবো, সব দেখে আসি। আর তারপর যাওয়াই হলো না, আর সুন্দর সুন্দর প্রদীপ আনাও হলো না। তো তারপর পাপা এই প্রদীপগুলো নিয়ে এসেছিলো, এগুলোই জ্বালিয়ে দিলাম। প্রত্যেক বছর আমি আর আয়ুষ এইভাবেই প্রদীপ মোমবাতি জ্বালাই। তারপরে আয়ুষ চলে যায় ওর বন্ধুর বাড়িতে, কালী পুজো হয় এই আমার বাড়ির পেছনে। তো তার জন্য তাড়াতাড়ি করে জ্বালিয়ে নিল, যেহেতু ওর বন্ধুর বাড়িতে যাবে। তারপরে আমাদের বাড়ির কাছাকাছি আছে কঙ্কালেশ্বরী কালী মন্দির। তো সেই মন্দিরে ওর বন্ধুরাও আসবে, সেখানে যাবে। আমাকে অনেকবার বলল যাওয়ার জন্য, বাট আমার ইচ্ছা করে না, না এত ভিড় হয় ওখানে, আর আমার বেশি ভিড় হলেই না মাথা ঘুরতে লাগে, শরীর খারাপ লাগে। তো আমি তার জন্য আমি আর গেলাম না। তো দেখো এই যে প্রদীপ লাগিয়েছি, তারপর কোথাও কোথাও মোমবাতিও আইস লাগিয়েছে, সবই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কালী পুজো আসলেই না আমাদের সবারই প্রায় ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়, তাই তো? আমারও মনে পড়ে যায়। ছোটোবেলাতে পাপার সাথে গিয়ে বাজি নিয়ে আসতাম, আর পাপাও না বাজি ফাটাতে খুব ভালোবাসতো। মানে দাদুও আমাকে বাজি কিনে দিত, পাপাও বাজি কিনে দিত। আর পাপা না রকেট নিয়ে আসতো, আমরা ছাদে গিয়ে রকেট ফাটাতাম। আর দাদু হচ্ছে এমনি যে তারাবাতি সেগুলো কিনে দিত। তো আমাদের অনেক বাজি কেনা হতো, আর আমি পাপা দাদু সবাই মিলে অনেক বাজি ফাটাতাম, জানো তো, ছোটোবেলায়।
আয়ুষও ফাটিয়েছে অনেক বাজি, তবে এখন না আমার বাজি ফাটাতে প্রচণ্ড ভয় লাগে। আর আয়ুষও এখন আর বাজি ফাটায় না, যেহেতু আয়ুষ বড় হয়ে গেছে। ও তোমাদেরকে একটুখানি আমাদের গোটা বাড়িটা দেখিয়ে দিই, আর তার সাথে ছোটোবেলাকার একটা স্মৃতি শেয়ার করি। আশা করি তোমরা অনেকেই সেরকম করেছো। চলো আমাদের গোটা বাড়িটা একটু দেখে নাও। আমি যখন ছোট ছিলাম তখন না এরকম ওই যে হয় না নারিকেলের যে খোলগুলো, মালসাগুলো আর কি, মালসাও বলে অনেকে, সেই নারিকেল বার করে নেওয়ার পর যে খোলটা থাকে সেইটার পেছন দিকটা না ফুটো করে ওখানে না আমার দাদু এরকম কাঠি ঢুকিয়ে দিত, একটু মোটা টাইপের কাঠি। তো তারপরে যখন যে দিকটা মালসার খোলা মুখটা থাকে সেই দিকে না মোমবাতি লাগিয়ে দিত। ওইটা ছিল হচ্ছে টর্চ। তো আমরা এরকম টর্চ নিয়ে নিয়ে সব জায়গায় ঘুরতাম কালী পুজোর দিন। তোমরাও কি এরকম টর্চ বানাতে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো কালী পুজোর দিন সন্ধ্যাবেলা আয়ুষ তো চলে গেল ঠাকুর দেখতে কঙ্কালেশ্বরী কালী মন্দিরে। তো এবার আমি কি করি, কিছু তো একটু খেতে হবে তাই না? তো আমার না এই সাবুর পাঁপড় ভীষণ ভালো লাগে খেতে। তো আমি একটু সাবুর পাঁপড় ভেজে নিচ্ছি, আমি মামনি আর পাপা তিনজনে মিলে চা দিয়ে খাবো বলে। আর এক্সট্রা কিছু বানালাম না, কেননা সব কিছু সাজাতে সাজাতে আর প্রদীপে তেল দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেছে। আর তোমরা কে কে এরকম সাবুর পাঁপড় খেতে ভালোবাসো, মানে এই সাবুর পাঁপড়গুলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। মানে যত রকমেরই পাঁপড় খাই না কেন, সব থেকে ফেভারিট পাঁপড় আমার এইটা। আর আমি কি করি, আমার পাঁপড়টা যখন ভাজি তখন আমি একদম হালকা ভাজি, মানে জাস্ট দিই আর তুলে নিই। এতে কি হয়, প্রচণ্ড শক্ত থাকে। তো ওই শক্তটাই না আমার খেতে ভালো লাগে, মানে দাঁত ব্যথা হয়ে যাবে খেতে খেতে, এইরকম খেতে আমার ভালো লাগে। তো এই দেখো এখন প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছি, আর চা দিয়ে এখন এটা খাওয়া হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক করে দিও। তাহলে আজ এইটুকুই।